আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে টি-20 সিরিজটা সেটা তো শেষই হয়ে গেছে বলা যায় এক প্রকার বাংলাদেশের জন্য, কারণ তারা প্রথম দুটো ম্যাচের দুটোতে হেরে এই সিরিজে আর জেতার কোনো সম্ভাবনা নেই, সিরিজ জেতার সম্ভাবনা নেই। শেষ ম্যাচটা জেতার সম্ভাবনা আছে এবং একটু আগে যে খবরটা আমরা পেলাম সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তৃতীয় টি-20 এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই স্কোয়াডের মধ্যে কোনো পরিবর্তন তারা আনেনি। প্রথম যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছিল সেটা প্রথম দুটো টি-20 এর জন্য এবং সেই স্কোয়াডে কোনো পরিবর্তন না এনেই বাংলাদেশ একই স্কোয়াড রেখেছে তৃতীয় টি-20 এর জন্য। এবং এইখানে আসলে তার মানে আমাদের বাছ বিচার করার মতো বা বেছে নেওয়ার মতো তেমন কোনো অপশনস কিন্তু আর বাকি থাকছে না, যে নতুন কাউকে আমরা দেখার সুযোগ পাচ্ছি কিনা বা নতুন কাউকে সুযোগ দেওয়া হবে কিনা সেটার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। তবে স্কোয়াডের মধ্যে এখনো পর্যন্ত যে চারজন খেলোয়াড় এখনো খেলার সুযোগ পাননি, প্রথম দুটো ম্যাচে অবশ্য একজন সুযোগ পেয়েছিলেন, জাকের আলী অনেক, তিনি সুযোগ পেয়েছেন। তিনজন এখনো পর্যন্ত সুযোগ পাননি, একজন হচ্ছেন পারভেজ হোসেন ইমন, একজন হচ্ছেন শরীফুল ইসলাম আর আরেকজন হচ্ছেন শেখ মেহেদী। এই তিনজন এখনো পর্যন্ত এই সিরিজে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন এই তিনজনকেই কি সুযোগ দেয়া হবে কিনা শেষ টি-20 সেটা একটা লক্ষণীয় বিষয়। এবং একটা বিষয়ও মোটামুটি সার্টেন যে আসলে বাংলাদেশ এই মুহূর্তে টি-20 ক্রিকেটে তাদের যে র্যাঙ্কিং আছে সেটা নিয়ে খুব একটা হয়তো বদার্ড হচ্ছে না, যেহেতু বিশ্বকাপে ডিরেক্ট কোয়ালিফিকেশনটা নিশ্চিত হয়ে গেছে, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে সেটারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সো সেদিক থেকে চিন্তা করলে আমার মনে হয় বাংলাদেশ স্কোয়াডের বাকি তিনজন মেম্বার যারা রয়েছেন, শরীফুল, শেখ মেহেদী এবং সেই সাথে পারভেজ ইমন, এই তিনজনকে একটা ট্রাই দিয়ে দেখতে পারে, একটা চেষ্টা করিয়ে দেখতে পারে। তাদেরকে তৃতীয় ম্যাচে যদি আমরা নামতেও দেখি খুব একটা অবাক হব না। তবে আজকে এই ভিডিওটা করার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারটা নিয়ে খানিকটা আলোচনা করা, যেটা এখন এই মুহূর্তে বলা যেতে পারে যে সবার মুখে মুখে সবাই এটা নিয়ে আসলে আলোচনা করছেন। এবং বাংলাদেশের মিডল অর্ডারটা শুধুমাত্র যে টি-20 ইন্টারন্যাশনালস নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের ওডিআই ক্রিকেটেও মিডল অর্ডারটা একটা বিশাল বড় ক্রাইসিসের জায়গা এবং সেই জায়গাটা কিভাবে সলভ করতে হবে, কি নিয়ে আসা যেতে পারে নতুনত্ব, বা এখন যারা রয়েছেন তারাই কি আসলে পারবেন কিনা, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক কাটাছেঁড়া হচ্ছে, আলোচনা হচ্ছে। এখন শুরুতে যদি আমরা রুট কজে যেতে চাই, যে এই যে দলটা রয়েছে এই মুহূর্তে টি-20 দলটা অফ ফর্মে আছে, স্পেশালি মিডল অর্ডারটা একেবারেই ক্লিক করছে না, সময় মতো তারা জ্বলে উঠতে পারছে না, নামে ভারে তারা এক একজন হার্ড হিটার হওয়া সত্ত্বেও বা ফিনিশার হওয়া সত্ত্বেও ফিনিশিং করার এই যে সুবর্ণ সুযোগটা দ্বিতীয় ম্যাচটায় জাকের আলী অনেক কিংবা শামীম হোসেন পাটোয়ারিরা হারালেন, সেটা কিন্তু দেখে খারাপই লেগেছে আসলে। এবং একটা ব্যাপার আসলে মেনশন আলাদা করে না করলেই নয়, জাকের আলী অনেক আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার আছেন এবং প্রথম ম্যাচটায় খেলার সুযোগ পাননি, দ্বিতীয় ম্যাচে সোহানকে বাদ দিয়ে তাকে জায়গা দেওয়া হয়েছে এবং সেখানেও তিনি আসলে ব্যর্থই হয়েছেন। তবে জাকেরের পুরো প্রসেসটা গতকালের যদি আপনি খেয়াল করে দেখেন, যে তিনি যখন মাঠে ছিলেন ফিল্ডিং করছিলেন তখনও তাকে দুউদ্ধনি দেওয়া হচ্ছিল, যখন তিনি ব্যাট হাতে মাঠে নামলেন একটা ক্রিটিক্যাল টাইমে বাংলাদেশের জন্য তখনও ক্রাউড সাপোর্ট কিন্তু ছিল না, শুরু থেকেই তাকে ভুয়া ভুয়া দুউদ্ধনি দিয়েই যাচ্ছিল সবাই। এবং যখন তিনি আউট হয়ে গেছেন তখন আবার করতালি দেওয়া হচ্ছিল। অর্থাৎ জাকের আলী অনেককে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সরা ন্যাশনাল টিমের আশেপাশেই চাচ্ছেন না, ব্যাপারটা বোধহয় এরকম। এবং তারা তাদের ভয়েসটা ক্লিয়ারলি রেজ করেছেন সেই বিষয়টা নিয়ে। এটা কিন্তু খুব অ্যানোমালাস একটা সিচুয়েশন, কারণ আমরা এর আগে সাধারণত কোনো সময় দেখি না যে নিজের ঘরের মাটিতে একজন প্রতিকূল অবস্থার মধ্যে নামতে হচ্ছে তাকে। আমরা অ্যাজ ফ্যান্স আমাদের প্রত্যেকটা খেলোয়াড়কে আসলে সাপোর্ট দেব, মোরাল সাপোর্টটা দেবো, তারা যেন মাঠের মধ্যে ভালো পারফর্ম করতে পারেন সেরকম একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করব। এত মাঠ ভর্তি দর্শক, কেউ সেই এনভায়রনমেন্টটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টাই করেনি জাকের আলীর জন্য, বরঞ্চ ওনার জন্য কাজটা আরও বেশি কঠিন করে দিয়েছে বাই নট হেল্পিং হিম। তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার দিয়ে তার মোরাল স্টেটটা বা মেন্টাল স্টেটটা একেবারেই নিচের দিকে কিন্তু নামিয়ে এনেছেন। তো এই বিষয়টা আমার কাছে খানিকটা খারাপ লেগেছে জাকের আলীর ব্যাপারে, যে হতে পারে তার ফর্ম খারাপ, হতে পারে তিনি আসলে কতটুকু কেপেবল সেটা দেখাতে পারছেন না, বা আসলেই তার ক্যাপাবিলিটি হয়তো ওই লেভেলে নেই যেখানে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কনসিস্টেন্টলি ভালো করতে পারবেন। তবে এই যে দুউদ্ধনি দেয়া মাঠের ভেতরেই, ঘরের মাঠে যখন পরের মতো খেলতে হয় একজনকে, সেটাও কিন্তু আবার খুব পজিটিভ কোনো বার্তা দেয় না। মানে একটু বেশি রুথলেস আমরা বোধহয় হয়ে গেছি, আর একটু বোধহয় সহনীয় বা সহনশীল আমরা হতে পারলে খুব ভালো, যে আমাদের প্লেয়ারদেরকে আসলে আমরা যতক্ষণ তারা অ্যাটলিস্ট মাঠে পারফর্ম করছেন, যখন পারফরমেন্সটা দিতে যাচ্ছেন সেই সময় অ্যাটলিস্ট আমরা তাদেরকে একটুখানি এনকারেজমেন্টটা দেই, যেন তারাও অন্তত একটু সুস্থ একটা পরিবেশে বা একটা অনুকূল পরিবেশে কিছু একটা করার সুযোগ পান। মানে আগে থেকেই ব্যাট করতে নামার আগে থেকেই যখন তিনি ভুয়া ভুয়া শুনছেন, তখন আসলে ইমাজিন করেন আপনি যদি তার জায়গায় নামতেন আপনার কীরকম একটা ফিলিং হতো।
সুযোগটা তো খুঁজছেন, আপনি পারফর্ম করতে চান, আপনি প্রুভ করতে চান সবাইকে ভুল, কিন্তু যখন নামছেন তখনও যখন আপনার উপর এই ধরনের একটা দুয়োধ্বনি আপনি শুনছেন পুরো চতুর্পাশ থেকে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার কনফিডেন্স যতটুকু থাকে সেটাকেও আসলে ডাউন করে দেয়। সো এই বিষয়টা আমার খুব একটা পছন্দ হয়নি গতকালের ইভেন্টটায়। বাট আমরা রুট কজে চলে যাই। রুট কজটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার, রুট কজটা হচ্ছে মিডল অর্ডারে যে ব্যাটাররা রয়েছেন সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালগুলার যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইন্ডিভিজুয়াল সমস্যাগুলোই আসলে আমাদের মূল অস্থিরতার কারণ, মূল ব্যর্থতার কারণ। এবং আপনি দেখবেন যে যে ব্যাটাররা যত কমপ্লিট, ধরেন মাহমুদুল হাসান জয়কে আমরা রিসেন্টলি দেখেছি এনসিএলে সেঞ্চুরি পেয়েছেন, সাদমান ইসলাম এনসিএলে সেঞ্চুরি পেয়েছেন, টি-20 ম্যাচেই তো সেঞ্চুরি পেয়েছেন। তার মানে হচ্ছে এই শর্টার ফরম্যাট অফ দ্য গেমে থাকতে হলে আপনার বিধ্বংসী হিটার হওয়াটাই নেসেসারি না, আপনার বল ব্যাশার হওয়া নেসেসারি না। হতে পারেন সেটা যদি আপনার ন্যাচারাল অ্যাট্রিবিউট থাকে খুবই ভালো, বাট শুধু ওইটাই আছে আর কিছু নেই, সেটা হলেও কিন্তু আপনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করতে পারবেন না। এবং তার মধ্যেও বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় যেই দুর্বলতার জায়গা আমরা আসলে লক্ষ্য করছি, যেটা সবাই ইন জেনারেল বলে দিচ্ছেন, বাট এই বিষয়টা নিয়েও যে কাজ হতে পারে সেটাও কিন্তু প্লেয়ারদের মাথায় থাকা উচিত। যেমন অনেক লিমিটেড প্লেয়াররা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হয়েছেন। আপনি সাউথ আফ্রিকার গ্রেহাম স্মিথের কথা ধরতে পারেন, তিনি অ্যাজ অ্যান ওপেনার খেলেছেন সেনা নেশনের হয়ে, যেখানে আসলে বল মুভ করতে থাকে সারাক্ষণ। তার টেকনিক ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্স, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকটাই লেগ সাইড ওরিয়েন্টেড একজন ক্রিকেটার ছিলেন, ব্যাটের ফেস বারবার লেগ সাইডে ঘুরে যায় ওনার, উনি লেগ সাইডেই খেলতে পছন্দ করেন। তার ট্রিগার মুভমেন্ট বলি, তার স্টান্সের কথা বলি, তার শট মেকিং বলি, সব কিছুই লেগ সাইড ওরিয়েন্টেড ছিল। তারপরেও তো তিনি সফল হয়েছেন কারণ অ্যাডজাস্টমেন্টটা তিনি করতে পেরেছেন। অন্তত তার যে লিমিটেশনস আছে সেই লিমিটেশনসের ভেতর দিয়ে তিনি অ্যাডজাস্ট করে গেছেন। এবং বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটারদের কেসটা যদি বলি, নুরুল হাসান সোহান আনঅর্থোডক্স ব্যাটিং, জাকের আলী অনেক খানিকটা আনঅর্থোডক্স ব্যাটিং, আপনি শামীম পাটোয়ারির কথা বলতে পারেন আনঅর্থোডক্স ব্যাটিং। সুতরাং তাদের কাছ থেকে আপনি অর্থোডক্স শটস এক্সপেক্ট করেন না, এবং তাদেরকে আসলে টি-20 ছাড়া অন্য কোনো ফর্মেটে আপনি ওভাবে চিন্তা করলেও আপনার মনে হবে যে কঠিন একটা কন্ডিশনে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, কারণ টেকনিকের ইস্যু আছে এবং এরিয়াজ অফ শটস মেকিং সেই জায়গাগুলোতেও তাদের বিশাল লিমিটেশন রয়েছে। স্পেশালি অফ সাইডের গেমটা নিয়েই সবাই আসলে কথা বলেন যে তাওহিদ যদি অফে খেলতে পারেন না, জাকের আলী পারেন না, সোহান তিনিও স্ট্রাগল করেন, এবং শামীম পাটোয়ারির কথা তো বলাই যেতে পারে। সো এই ধরনের ব্যাটার যাদের মধ্যে একটা স্পেসিফিক এরিয়া অফ শর্ট হিটিংয়ের একটা ল্যাক আছে, তাদের এগেনস্টে কিন্তু প্রতিপক্ষ খুব সহজে প্ল্যান করে ফেলতে পারে। রিসেন্টলি আমি ক্রিকেট আঙ্গনের একটা পোস্ট দেখছিলাম, যেখানে একজন বাংলাদেশ ক্রিকেট ফ্যান তিনি লিখছিলেন যে এখন যেই যুগটা এসে পড়েছে আসলে, এখন অ্যানালাইসিস করার জন্য প্রতিপক্ষের প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে অ্যানালাইজ করার জন্য প্রচুর ডেটা আছে, প্রচুর ডেটা অ্যানালিস্ট রয়েছে, তারা কিন্তু অ্যানালাইজ করে বের করে ফেলেন যে একজন ব্যাটারের দুর্বল জায়গাগুলো কোথায়, দুর্বলতাগুলো কোথায়। টিম ম্যানেজমেন্টের সেটা নিয়ে আলোচনা হয়, প্র্যাকটিসে সেটা নিয়ে প্রস্তুতি নেওয়া হয়, এবং ওই ব্যাটারের দুর্বলতা অনুযায়ী যখন বোলাররা ফিল্ডাররা বল করে যেতে থাকেন, ফিল্ডাররা ওভাবে সেট আপ হয়ে বসে থাকেন, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। জাকের আলী অনেক তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের প্রথম বছরে এত সাকসেসফুল কেন ছিলেন? তাকে তখনও বাংলাদেশের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে চিন্তা করা হয়নি, প্রতিপক্ষ তাকে নিয়ে সেভাবে পরিকল্পনা করেনি, সে কারণে তিনি হয়তো বেশি সংখ্যক সুযোগ পেয়েছেন তার ফেভারিট জোন দিয়ে শটগুলো খেলার। কিন্তু যখনই জাকেরকে ফিগার আউট করে ফেলেছেন অপোনেন্টরা, যখন তাদের অ্যানালিস্টরা বোলারদেরকে একটা আইডিয়া দিয়ে দিয়েছেন কোন জায়গায় বল করলে জাকের আলী অনেক স্ট্রাগল করবেন, সিম্পল কাজটাই তারা বারবার করে যাচ্ছেন। এখন প্রত্যেকটা দল একই কাজ করছে, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আপনি নেম এনি টিম, জাকের আলীকে নামিয়ে দিন যে কোনো একটা বোলিং টিমের এগেনস্টে, ফিগার আউট করে ফেলেছেন তারা যে জাকের আলী দুর্বলতার জায়গা কি, এবং সেখানেই তারা এখন কনসিস্টেন্টলি বল করে যাচ্ছেন। সো জাকেরকেও এখন অ্যাডজাস্ট করতে হবে এই সিচুয়েশনের সঙ্গে, তাকেও মানিয়ে নিতে হবে এই নতুন রিয়ালিটির সঙ্গে যে হ্যাঁ আমার স্ট্রং জোন ফিগার আউট করা হয়ে গেছে, এবার আমার আইদার শর্ট সিলেকশন বা শর্টের রেঞ্জটা আমার বাড়াতে হবে, আর না হলে এই অবস্থাতেও আমি কিভাবে এফেক্টিভ থাকতে পারি, রানগুলো কিভাবে তুলতে পারি সেটা নিয়ে কাজ করতে হবে। এবং সেই কাজটা কি জাকের আলী একা করবেন? ডেফিনেটলি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের মধ্যে যারা রয়েছেন, কোচিং স্টাফের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু এই ব্যাটারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন যেন তাদের ওভারঅল রেঞ্জটা শর্ট হিটিংয়ের সেটা বেড়ে যায়, এবং তাদের যে স্ট্রেংথটা আছে সেটাকে আরও ভালোভাবে কিভাবে কাজে লাগানো যায়। দুর্বলতার জায়গাগুলো নিয়ে ডেফিনেটলি কাজ করতে হবে, কারণ বোলাররা তো আপনাকে সেই জায়গায় বল করতে থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি লুজ বল পাবেন না। সো ওই বিষয়গুলো আমার মনে হয় শুধু জাকের আলীর দোষ না, ইউ হ্যাভ টু অলসো টক অ্যাবাউট দ্য টিম ম্যানেজমেন্ট, দ্য কোচিং স্টাফ, দ্য ব্যাটিং কোচ স্পেশালি, যারা এই ব্যাটারদের সঙ্গে কাজ করছেন। অন্তত তাদের শর্ট হিটিং রেঞ্জের ব্যাপারে একটা বেটার আউটলুক তাদেরকে দেওয়া দরকার, কিংবা এই যে বলগুলোকে তারা অফের বাইরের বল টেনে লেগে খেলতে চান, সেটাও নিশ্চয়ই খেলার কোনো তরিকা আছে, সেই তরিকাটা কি সেটা বের করে আনা দরকার। তাহলে ওই প্লে অ্যান্ড মিস
চেষ্টা করছেন, হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখের সামনে পড়বে না অন্তত। মানে এই দৃষ্টিকটু ব্যাটিংয়ের ব্যাপারটুকু অ্যাটলিস্ট আমরা অ্যাভয়েড করতে পারবো। যে ব্যাটাররা লিমিটেড অ্যাবিলিটিরও রয়েছেন তারাও তাদের লিমিটেশনটাকে বেস্ট কীভাবে ইউটিলাইজ করতে পারবেন সেই বিষয়ে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফের কাজ করা উচিত। কারণ সেটা যদি না করেন তাহলে এই ব্যাটাররা এই লেভেলেই থেকে যাবেন। তাদেরকে ফিগার আউট করা হয়ে গেলে তারা কিন্তু আর সেখান থেকে পরিত্রাণ পাবেন না। প্রতিপক্ষ আপনাকে বারবার একই জায়গায় করতে থাকবে বোলিং, আপনি বারবার একই ভুল করে করে আউট হবেন এবং আফসোস করবেন এবং বলবেন যে আমি তো এরকম ছিলাম না, এখন কেন পারছি না। ডেফিনেটলি একটা সলিউশন আছে, আপনারা সলিউশনগুলো বের করুন প্লিজ। আর নাইলে আরেকটা অপশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে, যে যারা অতটা লিমিটেড ক্রিকেটার নন, যাদের মধ্যে একটু হলেও 3 ফরম্যাট খেলার অ্যাবিলিটিটা রয়েছে, যারা অফ সাইড লেগ সাইড সব দিকেই মোটামুটি ইকুয়াল একটা রেঞ্জ অফ শটসের অধিকারী, যাদের বেসিকটা ভালো, এই ধরনের কিছু ব্যাটারদেরকে আপনারা হয়তো এবার দলের ভিতর অন্তর্ভুক্ত করা শুরু করতে পারেন, যেন ওভারঅল অপোনেন্টরা তাদেরকে ফিগার আউট করতে করতেও তারা যেন ওই অ্যাডজাস্টমেন্টটা করার ক্ষমতাটা রাখেন, যেটা হয়তো এই মুহূর্তে শামীম বা জাকের স্ট্রাগল করছেন করতে। সো এই দুটোর একটা তো অ্যাটলিস্ট করতে হবে। এখন T20 ওয়ার্ল্ড কাপ খুব কাছাকাছি চলে এসছে এবং এই সময়টা আসলে খুব আনফেয়ার হবে যদি জাকের বা শামীম পাটোয়ারিকে আপনারা এই অবস্থায় বাদ দেন কয়েক মাস বাদেই T20 ওয়ার্ল্ড কাপ। সো তাদেরকে বাদ দেবেন, বাদ দিয়ে নতুন কাউকে আনবেন যিনি হয়তো আরও একটু বেটার বেসিকের অধিকারী, মিডল অর্ডার হয়তো আর একটু বেটার ধরতে পারবেন, নাকি ওদেরকে দিয়েই কাজ করাবেন? ওদেরকে দিয়ে কাজ করাতে হলে আমার মনে হয় খুব জলদি উই হ্যাভ টু ব্রিং ইন সাম স্পেশাল কনসালটেন্টস, যারা এদের ব্যাটিং স্টাইলের উপর ডিপেন্ড করে প্রতিপক্ষ তাদেরকে কোথায় বল করতে পারে, কোথায় তাদের দুর্বলতা আছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য খুবই খুবই ইম্পর্টেন্টলি তাদের প্রিপারেশন প্র্যাকটিস নেওয়া শুরু করে দিতে হবে। নাহলে কিন্তু সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য যদি এই স্কোয়াড নিয়েই আমরা T20 ওয়ার্ল্ড কাপে খেলতে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। কমেন্ট করে জানাবেন আপনার মতামত, বাংলাদেশের মিডল অর্ডারের এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? ব্যাটিং কনসালটেন্ট আনা, জাকের আলী, শামীম কিংবা সোহান তাদেরকে একেবারে সরিয়ে নতুন কাউকে নিয়ে আসা, কি কি সেটা হতে পারে জানিয়ে দিন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।